আমরা যখন প্রথম বর্ষের ছাত্র তখন প্রথম পত্রে ইন্ট্রোডাকশন টু সোশিওলজিতে আমাদের একটা চ্যাপ্টার ছিল সোশিওলজিক্যাল মডেল, এবং এটি শুধুমাত্র একটি বইতেই পাওয়া যেত, এবং সেই বইটি লিখেছিলেন একজন নামকরা আমেরিকান সোশিওলজিস্ট অ্যালেক্স ইঙ্কেলস। তার বইটির শিরোনাম হচ্ছে হোয়াট ইজ সোশিওলজি অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য ডিসিপ্লিন অ্যান্ড প্রফেশন। সেই বইয়ের মধ্যে সোশিওলজিক্যাল মডেলের বিশদ বর্ণনা আছে, এবং এটি খুব প্রয়োজনীয়, কারণ মডেল সম্পর্কে ধারণা যদি না থাকে, প্যারাডাইম সম্পর্কে যদি ধারণা না থাকে, তাহলে পরবর্তীকালে যখন অ্যাডভান্স সোশিওলজিক্যাল স্টাডি হবে তখন থিওরিগুলোর যে স্কুলগুলো মতবাদগুলো আছে, যেমন ফাংশনালিস্ট স্কুল, এভলিউশনারি স্কুল, কনফ্লিক্ট মডেল বা কনফ্লিক্ট স্কুল, সেই স্কুলগুলো সম্পর্কে আমরা ধারণা পাবো না। সেই জন্য মডেল অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়, প্রয়োজনীয় একটি অধ্যায়। আসুন আমরা সে আলোচনা যাব চেষ্টা করি। মডেল কি? প্রথমে সোশিওলজিক্যাল মডেল সম্পর্কে জানতে হলে যে দুটো কনসেপ্ট ব্যবহৃত হয়েছে, মডেল এবং সোশিওলজিক্যাল, এই দুটো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। সোশিওলজিক্যাল মানে সমাজতাত্ত্বিক, আমরা সমাজ তত্ত্বের ছাত্র, সমাজবিজ্ঞানের ছাত্র, আমরা সেটা জানি। কিন্তু মডেলটা কি? একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আমরা তো বহু নায়ককে মনে করি মডেল, যেমন শাহরুখ খান, ভারতের বলিউডের নায়ক, তিনি একজন মডেল। কেন তিনি মডেল? হোয়াট ইজ মেন্ট বাই মডেল? তাহলে মডেল বলতে কি বুঝবো? অথবা আমরা কোনো দালান কোঠা বানানোর আগে একজন আর্কিটেক্ট সেই দালান কোঠা তৈরি করবার জন্য একটি ছোট্ট প্রতীক তৈরি করেন, সেটাকেও আমরা অনেক সময় মডেল বলে থাকি। আবার ঈদের আগে আমরা জানি জুতো কোম্পানিগুলো সাধারণত জুতোর একটা মডেল তৈরি করে, এবং পরে সেই মডেলের প্রতিরূপ কত হাজার বা লক্ষ পিস বাজারে ছাড়বে, কত পেয়ার ছাড়বে, সেটা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে। শাহরুখ খান কেন মডেল? শাহরুখ খান একজন ব্যক্তি, তার চুলের স্টাইল, তার পোশাক পরিচ্ছদ পরবার স্টাইল, তার হাঁটা চলার স্টাইল, তার কথা বলবার স্টাইল ইত্যাদিকে হাজারো ফ্যান, তার ভক্ত তাকে অনুসরণ করবার চেষ্টা করে। মডেল আসলে কিছুই না, মডেল হচ্ছে সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ লার্জার ইউনিটস। আমরা বই খুললে অনেক সংজ্ঞা পাব, কিন্তু সংজ্ঞা মুখস্থ করলে তো হবে না। আমরা সহজ করে বুঝতে হবে আমাদের যে মডেল বলতে আমরা কি বুঝি। সেই জন্য আমি খুব সংক্ষেপে বোঝানোর জন্য বলছি সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ লার্জার ইউনিটস। অনেকগুলো এককের ইউনিটসের একটা প্রতীকী উপস্থাপনা হচ্ছে মডেল। এই যে আমরা চলচ্চিত্র নায়কের কথা বললাম, তিনি মডেল কেন? কারণ হাজারো জন তার স্টাইলগুলোকে ফলো করবার চেষ্টা করছেন। হাজারো জন হচ্ছে হাজারোটা ইউনিট, সেই ইউনিটের সিম্বলিক রিপ্রেজেন্টেশন হচ্ছে নায়কের চলাফেরা, তার কথা বলার ঢং, তার পোশাক পরিচ্ছদ ইত্যাদি। আমরা জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ.এফ রহমান হল, আলাউল হল দেখতে একই রকম। আর্কিটেক্টকে যখন বলা হলো তখন তিনি প্রথমে একটা প্রতীকী উপস্থাপনা করলেন, ছোট্ট একটা প্রতীকী উপস্থাপনা তৈরি করলেন সেই ভবনগুলোর। এই তিনটা ইউনিটের সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা ছিল সেই প্রতীকী উপস্থাপনা, সেটা হচ্ছে মডেল। সরকার যখন হাজারো দালান কোঠা ঘরবাড়ি বানায় তার কর্মচারী কর্মকর্তাদের জন্য, তখন আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার তার একটা প্রতীকী উপস্থাপনা দেন, সেটাই হচ্ছে মডেল। সুতরাং মডেল হচ্ছে সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ লার্জার ইউনিটস, অনেকগুলো ইউনিটসের প্রতীকী উপস্থাপনা।
মডেল বুঝলাম, সোশিওলজিক্যাল মডেলটা কি? সোশিওলজিক্যাল মডেল হচ্ছে, সোশিওলজিতে আমরা পড়ে আসছি, সোশিওলজি আলোচনা করেটা কি? সমাজ, তার কাঠামো এবং পরিবর্তন, এর বাইরে তার আলোচনা করার কিছু নেই। সমাজ মানে সমাজের প্রতিষ্ঠানগুলো, দলগুলো, তাদের আন্তঃসম্পর্ক এবং সমাজের আইন কানুন, রীতিনীতি, মূল্যবোধ ইত্যাদি সমাজতত্ত্ব এই আলোচনা করে। এবং তার কাঠামোটা হচ্ছে প্রধান প্রধান দল এবং প্রতিষ্ঠানের সম্পর্ক, অথবা শ্রেণীর সাথে শ্রেণীর সম্পর্ক, অথবা ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, সেগুলো নিয়ে আলোচনা করে। সুতরাং সমাজ কাঠামো এবং তার পরিবর্তন, যদি এই প্রধান প্রধান দল প্রতিষ্ঠানগুলো পরিবর্তন না হতো, তাহলে সোশিওলজি বা সমাজতত্ত্ব বা সমাজ বিজ্ঞান বলে কোনো বিষয় থাকতো না। যে কোনো বিজ্ঞান পরিবর্তনকে ব্যাখ্যা করবে। পদার্থবিজ্ঞান পদার্থের পরিবর্তনকে ব্যাখ্যা করে। পদার্থ যদি অপরিবর্তিত থাকতো, পদার্থবিজ্ঞান বলে কিছু থাকতো না। অক্সিজেন হাইড্রোজেনের মিশ্রণের মধ্যে বিদ্যুৎ চালনা করলে যদি পানি না হতো, কেমিস্ট্রি বলে কোনো সাবজেক্ট থাকতো না। সব বিষয়গুলো তার অবজেক্ট, যেটা সে আলোচনা করে, তার পরিবর্তন, তার কাঠামো এবং পরিবর্তনকে ব্যাখ্যা করে। সমাজতত্ত্ব তাই করে, সমাজ কাঠামো এবং তার পরিবর্তন, অর্থাৎ তার যে প্রধান প্রধান দল এবং প্রতিষ্ঠান, আইন কানুন, রীতিনীতি, মূল্যবোধ ইত্যাদির পরিবর্তনকে সে আলোচনা করে। এখন এই আলোচনা করতে যে আমরা সমাজতাত্ত্বিক যারা আছেন, সমাজতাত্ত্বিক, দেখলাম যে অনেক তত্ত্বের উদ্ভাবন ঘটিয়েছেন। আমরা যেমন ইবনে খালদুনের তত্ত্ব পাই, একটি সভ্যতার উন্মেষ হয়, তার বিকাশ হয় এবং লয়প্রাপ্ত হয় বা ধ্বংস হয়ে যায়। একটা সাইক্লিক্যাল ব্যাখ্যা দিয়েছেন তিনি। সব সভ্যতারই উন্মেষ আছে, বিকাশ আছে এবং লয় আছে। আমরা দেখলাম যে অগাস্ট কোঁত, যাকে আমরা সমাজ তত্ত্বের জনক বলে জানি, তিনি বলছিলেন সমাজ পরিবর্তন হচ্ছে থিওলজিক্যাল, মেটাফিজিক্যাল এবং সায়েন্টিফিক। তার করসপন্ডিং সোশ্যাল অর্ডারের কথা তিনি বলেছেন। তার পজিটিভ ফিলসফির মধ্যে তিনি এগুলো আলোচনা করেছেন। এখানে এক ধরনের দেখলাম সাইক্লিক্যাল না, তিনি বিবর্তনের কথা বললেন, বিবর্তনের প্রসঙ্গটা তুলে আনলেন। আবার আমরা দেখি কার্ল মার্কস বলেছেন ইউরোপের ক্ষেত্রে একসময় এনশিয়েন্ট মোড অফ প্রোডাকশন ছিল, এনশিয়েন্ট কমিউনাল মোড অফ প্রোডাকশন, পরে স্লেভারি, ফিউডালিজম, ক্যাপিটালিজম, এবং পরে তিনি বললেন সোশিয়ালিজম এবং কমিউনিজম প্রতিষ্ঠা পাবে। একটা বিবর্তনের ব্যাখ্যা দেখলাম এখানে। আমরা দেখি ডুরখিমের ক্ষেত্রে তিনি বলছেন মেকানিক্যাল সলিডারিটি এবং অর্গানিক সলিডারিটি, কিন্তু মেকানিক্যাল সলিডারিটি এবং অর্গানিক সলিডারিটির যে পরিবর্তন, সেখানে তিনি বিবর্তন নয়, বরং তার বক্তব্যের মধ্যে ফাংশন, ক্রিয়া, আমি সেগুলো একটু পরেই আলোচনা করব। ক্রিয়ার দৃষ্টিকোণ থেকে তিনি ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন। কোথাও এক্সট্রিম ডিভিশন অফ লেবার থাকে, কোথাও সিম্পল ডিভিশন অফ লেবার থাকে। সুতরাং ফাংশনের দৃষ্টিকোণ থেকে দেখবার চেষ্টা করেছেন। একইভাবে আমরা দেখি রেডক্লিফ ব্রাউন, মেলিনোস্কি, লেভি স্ট্রস, এরা ফাংশনালিজম, স্ট্রাকচারাল ফাংশনালিজম বলা হয় তাদের তত্ত্বকে, অর্থাৎ ফাংশনের দৃষ্টিকোণ থেকে দেখবার চেষ্টা করেছেন। আমি যে কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে, এই যে অনেকগুলো তত্ত্ব উদ্ভাবন ঘটল, সেই তত্ত্বগুলোর ভিতরে একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে কিছু কিছু তত্ত্বের ভিতরে নৈকট্য আছে। নৈকট্যটা কি? যেমন কার্ল মার্কসের তত্ত্বের মধ্যে দেখা যায় বিবর্তন আছে। আমরা কিছুক্ষণ আগে অগাস্ট কোঁতের কথা বললাম, তার তত্ত্বের মধ্যে বিবর্তন আছে। আমরা দেখলাম ইবনে খালদুন, সেখানেও কিন্তু এক ধরনের বিবর্তন আছে, উন্মেষ, বিকাশ এবং লয়। এখানেও কিন্তু এক ধরনের বিবর্তনের কথা তিনি বলেছেন। সুতরাং এই যে অনেক তত্ত্ব আছে, হাজারো তত্ত্ব থাকতে পারে, সে তত্ত্বগুলোর ভিতরে সমাজ কাঠামো এবং তার পরিবর্তনকে ব্যাখ্যা করতে যে এদের নৈকট্যটা হচ্ছে, এদের সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা হচ্ছে, তত্ত্বের মধ্যে সিম্বলিক একটা কমন ধারণা হচ্ছে বিবর্তনের দৃষ্টিকোণ থেকে তারা ব্যাখ্যা করেছেন।
বিবর্তন এখানে সিম্বলিক রিপ্রেজেন্ট করছে তাদের তত্ত্বগুলোর মূল বৈশিষ্ট্যটাকে। সেজন্য বিবর্তন এখানে একটা মডেল হিসেবে চিহ্নিত হচ্ছে, এভলিউশনারি মডেল। আমরা কার্ল মার্ক্সের তত্ত্বের মধ্যে বললাম, আমরা লেসলি হোয়াইটের তত্ত্বের মধ্যে দেখি, আমরা অগাস্ট কোদের কথা বললাম, হার্বার্ট স্পেন্সার সিম্পল থেকে কমপ্লেক্সের কথা বলেছে, বিবর্তনের কথা বলেছেন। সুতরাং এই তত্ত্বগুলোর ভিতরে পার্থক্য আছে, ব্যাখ্যার ভিন্নতা আছে, কিন্তু নৈকট্য যে বৈশিষ্ট্যটা কমন, যে সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা হচ্ছে একটা শব্দের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে বিবর্তন। এবং অ্যাজ বিকজ লার্জার ইউনিটস মানে অনেকগুলো তত্ত্ব, প্রত্যেকটা তত্ত্ব এক একটা ইউনিট, তার সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা হচ্ছে যেহেতু মডেল, সেহেতু এটা হচ্ছে বিবর্তন হচ্ছে এখানে কমন একটা ধারণা, কনসেপ্ট, সুতরাং বিবর্তনবাদী মডেল। একইভাবে ফাংশনালিস্ট, যেমন বিবর্তনবাদীরা বলছেন সমাজ কাঠামো সাকসেসিভ, পর কতগুলো স্টেজ অতিক্রম করে যায়, যেমন এনশিয়েন্ট কমিউনাল মোড অফ প্রোডাকশন, স্লেভারি, ফিউডালিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, মার্কস বলেছেন। থিওলজিক্যাল, মেটাফিজিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক, অগাস্ট কোদ বলেছেন। সিম্পল থেকে কমপ্লেক্স, হার্বার্ট স্পেন্সার বলেছেন। এই যে বিবর্তনের ব্যাখ্যা, এটা হচ্ছে সাকসেসিভ স্টেজ, একটা স্টেজের পর আরেকটা স্টেজ অতিক্রম করে সমাজ পরিবর্তন হয়, কোনো স্টেজকে বাইপাস করে সমাজ পরিবর্তন হয় না। অর্থাৎ একটা দাস সমাজ কখনোই সামন্তবাদকে বাইপাস করে, অতিক্রম করে পুঁজিবাদ উদ্ভব ঘটবে, এটা বিবর্তনবাদীদের একটা অংশ বিশ্বাস করতেন না। অবশ্যই এখন অনেক বিবর্তনবাদী বিশ্বাস করেন বাইপাস করা সম্ভব, কিন্তু যখন এই তত্ত্বগুলো নির্মাণ করা হয় তখন সাধারণত এই ব্যাখ্যা ছিল না। সাকসেসিভ স্টেজ, পর্যায়ক্রমের যে স্টেজগুলো আছে সেগুলোকে অতিক্রম করে যেতে হবে, এটাই ছিল ধারণা তখনকার। কিন্তু ফাংশনালিস্টটা বলছে না, কোনো সাকসেসিভ স্টেজের প্রয়োজন নাই, কারণ আমরা দেখছি যে প্যাসিফিক ওশনে যদি যাই, আমরা দেখব মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া, বহু এথনিক মাইনরিটিস গ্রুপ আছে, তারা সভ্যতার আলো পাওয়ার সম্ভাবনা থাকলেও তাদের সমাজ, অর্থনীতি, সংস্কৃতি কিছু বদল করে নাই। তাদের ভিতরে ফিউডালিজম দেখা যায় নাই, তাদের মধ্যে ক্যাপিটালিজম আসে নাই, অথচ তার পাশের সমাজগুলোই দেখা গেছে ক্যাপিটালিস্টিক সোসাইটি হয়ে গেছে। যেমন আমরা অস্ট্রেলিয়াতে দেখি আদিবাসীরা আছেন, তাদের সামাজিক অর্থনৈতিক সম্পর্কগুলো কিন্তু পুঁজিবাদী নয়। এমনকি নিউজিল্যান্ডে মাওরি, তাদের ক্ষেত্রেও তাই। নিউজিল্যান্ড একটা পুঁজিবাদী সমাজ, তার ভেতরে উপজাতিরা আছে যারা এখনও পুঁজিবাদী সমাজে রূপান্তরিত হয়নি। এই ভারতবর্ষের ক্ষেত্রে, এমন বাংলাদেশেও সাঁওতাল, চারিদিকে আমাদের আধা পুঁজিবাদী বা পুঁজিবাদী একটা সামাজিক সম্পর্ক প্রতিষ্ঠা পেয়েছে আমাদের সমাজে, কিন্তু সাঁওতালদের মধ্যে সেই ধরনের পুঁজিবাদী সম্পর্ক আমরা লক্ষ্য করি না। এখন এই ক্রিয়াবাদীরা বলছেন যদি বিবর্তনবাদী সত্য হতো, তাহলে বিবর্তনের প্রক্রিয়ায় তাদেরও আজকে এনশিয়েন্ট কমিউনাল মোড অফ প্রোডাকশন অথবা স্লেভারি, ফিউডালিজম, ক্যাপিটালিজম আসবার কথা, কিন্তু সেগুলো তো আসে নাই। কেন আসে নাই? আসে নাই এই জন্যে, সেই ব্যাখ্যাটা তারা দিয়েছে যে একটা সমাজের বিবর্তন হবে কি হবে না, এটার উপর এটা তা নয়, বরং ওই সমাজের সামাজিক সম্পর্কের ভিতরে কি অভাব অনুভূত হচ্ছে এবং সে অভাবটাকে ফুলফিল করবার জন্য ইন্ডিভিজুয়ালস এবং ইনস্টিটিউশনগুলো কীভাবে পারফর্ম করছে তার উপরে ডিপেন্ড করে সোসাইটিটাকে বিচার করতে হবে। সোসাইটির পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না, বা হবে কি হবে না। অর্থাৎ সোসাইটির নিড এবং নিডকে ফুলফিল করবার জন্য যে ইনস্টিটিউশন এবং ইন্ডিভিজুয়ালসের ফাংশন, এই ফাংশনটা দেখতে হবে এবং তার মধ্যে দিয়ে যে সোশ্যাল রিলেশনশিপ তৈরি হচ্ছে সেটা দেখতে হবে সোসাইটি কেন ওই পর্যায়ে আছে। আমি একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে বোঝা যাবে। যেমন টিবেট বিপ্লবের আগে, চীন বিপ্লবের আগে ওখানকার সমাজ ছিল একটা ভিন্ন সমাজ। সেখানে একপতি বিবাহ পদ্ধতির মধ্যে আমরা দেখি, আমরা অনেক কিছু আগে পড়েছি যে বিবাহ পদ্ধতি ছিল 4 ভাই যদি থাকতো, 4 ভাই এক মহিলাকে বিয়ে করত। তার কারণটা কি?
এটা কি বিবর্তন? এখন বিবর্তনবাদেরে বলবেন যে যৌথ পরিবার থেকে একক পরিবার, যখন পুঁজিবাদ আসে একক পরিবার থাকে, যখন সামন্তবাদ থাকে তখন যৌথ পরিবার থাকে, আবার যৌথ পরিবারে বহু এক স্বামীকে নিয়ে 4 মহিলা, অথবা যেটাকে পলিগামা ইত্যাদি অভিধায় আমরা অভিহিত করে থাকি, সেরকম বহু পরিবার বহু সমাজে বহাল আছে ক্যাপিটালিজমের পাশাপাশি। তার কারণটা কি? টিবেটে কেন বা তিব্বতে কেন 4 ভাই মিলে এক মহিলাকে বিয়ে করতেন? বলা হচ্ছে তিব্বত হচ্ছে ইনফার্টাইল ল্যান্ড, পাথুরে জমি। যদি 4 ভাই মিলে 4 জনকে বিয়ে করেন, জমি ফ্র্যাগমেন্টেড হয়ে যায়, একজনের পক্ষে চাষ করা সম্ভব না পাথুরে জমিতে। ফলে চাষবাস এবং কৃষি ব্যবস্থাকে, অর্থনৈতিক জীবনটাকে সচল রাখবার জন্যে এই ধরনের পরিবার প্রথার জন্ম হয়েছে। এখানে বিবর্তন দেখলে হবে না কি যৌথ পরিবার থেকে সিঙ্গেল ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলি আসছে, এইভাবে বিবর্তনের ব্যাখ্যা দিলে চলবে না। দেখতে হবে ওই সমাজের অভাবটা কি, অভাবটাকে মেটানোর জন্য ইনস্টিটিউশনগুলো, যেমন বিয়ে একটা ইনস্টিটিউশন, পরিবার একটা ইনস্টিটিউশন, কীভাবে ফাংশন করছে, এইভাবে ফাংশন করছে বলে সেখানে দেখা গেল 4 ভাই 5 ভাই থাকলে তারা এক মহিলাকে বিয়ে করে জমি, তাদের যাদের উৎপাদন, কৃষি ব্যবস্থা, তাদের অর্থনৈতিক ব্যবস্থা যেন সচ্ছল থাকে। সুতরাং ওই সমাজের ফাংশনটা এবং মানুষগুলো কীভাবে রোলটা প্লে করে, ফাংশনটাকে মিট করার জন্য রোলটা প্লে করছে, এর মধ্যে দিয়ে একটা বিশেষ ধরনের পরিবার, বিশেষ ধরনের বিবাহ, বিশেষ ধরনের সামাজিক প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে। এখানে বিবর্তনের আলোচনা অনাবশ্যক। এই ধরনের কথাবার্তা আমরা দেখি দুর্খেমের মধ্যে। প্রথমে তার উপাদানগুলো লক্ষ্য করি তার আলোচনার মধ্যে, যদিও তিনি কখনোই নিজেকে একেবারে ফাংশনালিস্ট বলে দাবি করেন নাই, কিন্তু তার আলোচনার মধ্যে ফাংশনালিজমের সূচনা দেখি। এবং তিনি যখন বলেন যে একটা জটিল সমাজে দুর্খেম যখন বলেন জটিল সমাজে আমরা কি লক্ষ্য করি, জটিল সমাজগুলোতে লক্ষ্য করি যে এক্সট্রিম ডিভিশন অফ লেবার। এক্সট্রিম ডিভিশন অফ লেবার কোন সোসাইটিতে সম্ভব? ক্যাপিটালিস্ট, যেখানে যেটাকে অর্গানিক সলিডারিটি, তিনি বলছেন অর্গানিক সলিডারিটি, প্রত্যেকের উপর নির্ভরশীল। কৃষক তার অন্যান্য ভোগ্যদ্রব্য ভোগের জন্য অন্যদের উপর নির্ভরশীল। আবার যারা শিল্পপতি বা শহরে বাস করেন তারা খাবার দাবারের জন্য কৃষকের উপর নির্ভর। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অন্যদের উপর নির্ভরশীল। একটা মোটর গাড়ির যে পার্টস বানানো হয়, যেটাকে অ্যাসেম্বল করা হয়, একজন শুধুমাত্র ক্ষুদ্র ওই গাড়ির একটা ক্ষুদ্র অংশ মাত্র সম্পন্ন করার জন্য কাজ করে থাকেন, পুরো কাজটা তিনি করেন না। একটা গাড়ি তৈরিতে এক্সট্রিম ডিভিশন অফ লেবার দেখি আমরা আধুনিক সমাজে, আর পুরুষ সমাজে তো এক্সট্রিম ডিভিশন অফ লেবার আছে। এবং এই এক্সট্রিম ডিভিশন অফ লেবার ভালো এবং খারাপ দুটো দিকই আছে, সেই আলোচনায় আমি যাচ্ছি না। কিন্তু এই এক্সট্রিম ডিভিশন অফ লেবার কোথায় পাবেন আপনি? একটা ক্যাপিটালিস্ট সোসাইটিতে। আমার সোসাইটিতে আমাদের ডিপেন্ডেন্সের প্রত্যেকের, যেটাকে অর্গানিক, আমার দেহে আছে কি, আমার দেহে চোখ, নাক, কান, ত্বক আছে। এছাড়া কি আছে? ব্লাড সার্কুলেটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম ইত্যাদি। প্রত্যেকটা সিস্টেম একটার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং একটি আরেকটার উপর নির্ভরশীল। আমার শরীর ঠিক থাকে, স্বাস্থ্য ঠিক থাকে, সুস্থ থাকি যদি প্রত্যেকটা সাবসিস্টেম নর্মালি ফাংশন করে। আমাদের সোসাইটিতেও অনেকগুলো প্রতিষ্ঠান আছে, একাডেমিক ইনস্টিটিউশন, রিলিজিয়াস ইনস্টিটিউশন, পলিটিক্যাল ইনস্টিটিউশন, এই ধরনের অনেক ইনস্টিটিউশন আছে। এগুলো যদি নর্মালি ফাংশন করে তাহলে আমাদের সোশ্যাল বডি, এই সোসাইটি, এই সোশ্যাল স্ট্রাকচারটা স্থির থাকে, সুস্থ থাকে। সুতরাং সমাজকে দেখতে হবে, আমাদের বিবর্তন দেখলে চলবে না। আমাদের বহু আধুনিক সমাজের পাশে সে কিন্তু বহু অনাধুনিক সমাজও আছে। অনাধুনিক বলবো না আমি, এটা সোশিওলজিক্যাল শব্দ না, প্রাচীন সমাজ আছে, প্রাচীন বৈশিষ্ট্য সম্পন্ন সমাজ আছে। ইউরোপের সভ্যতা, যেমন গ্রিনল্যান্ডে এস্কিমোরা থাকে, তারা ক্যাপিটালিজমের সমাজগুলোর পাশে থাকা সত্ত্বেও তাদের পরিবর্তন হয়নি। আমি সাঁওতালদের কথা বলেছি, অস্ট্রেলিয়াতে আদিবাসীদের কথা বলেছি, তারাও কিন্তু সামাজিক অর্থনৈতিক পরিবর্তন পুঁজিবাদী সমাজ পাশে থাকা সত্ত্বেও হয়নি। কারণ হচ্ছে ওই যে ফাংশনালিস্ট দৃষ্টিকোণ থেকে সমাজকে দেখবার প্রবণতা।
তাহলে এখানে ডুরখিমের তত্ত্বে লেভি স্ট্রস, তারপরে আরকে মার্টন, রেডক্লিফ ব্রাউন, মেলিনস্কি, মেলিনস্কি অবশ্যই অ্যানথ্রোপোলজিস্ট, এদের আলোচনার মধ্যে আমরা দেখি যে ফাংশন শব্দ, সোসাইটিকে দেখতে হবে সোশ্যাল সিস্টেমগুলো যে ইমার্জ করে এবং ফাংশন করে তার আলোকে। এবং আমি এর আগে একটা বক্তব্যে বলেছি যে প্যাসিফিক ওশনে দেখা যায় যে ওইখানে ইন্স্যুরেন্স কোম্পানি নেই, ওইখানে ব্যাংক নাই। কেন নাই? কারণ ওই সমাজে আন্তর্জাতিক বাণিজ্য হয় না, ব্যবসা বাণিজ্য আমাদের মতো নাই, সেই জন্য ব্যাংক নাই। পুঁজিকে সঞ্চয় করে পুঁজি বিনিয়োগ করবার জন্য ব্যাংকের দরকার হয় না, ক্যাপিটাল মার্কেটের দরকার হয় না, সেই জন্য ক্যাপিটাল মার্কেট নাই। একজন মানুষ মারা গেলে তার স্ত্রী সন্তান সন্ততির দায়িত্ব নেয় সমাজ, সুতরাং সেখানে ইন্স্যুরেন্স কোম্পানি নাই। দে ডু নট হ্যাভ এনি ফিলিং অফ ইনসিকিউরিটি যে একজন মানুষ মারা গেলে তার ফ্যামিলিকে কে দেখবে। আমাদের সমাজে মানুষ মারা গেলে, কেউ মারা গেলে তার স্ত্রীর সন্তান সন্ততিকে দেখবার কেউ নাই, সমাজ তার দায়িত্ব নেয় না। সুতরাং এই ইনসিকিউরিটিতে যে আমাদের ফিলিংসটা, সেটাকে মিট করানোর জন্য ইন্স্যুরেন্স কোম্পানি ইমার্জড ইন আওয়ার সোসাইটি। তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি কেন আছে? সেটা কেন ফাংশন করছে? ফাংশন করছে অভাবটা কি আমার সোসাইটির, তাকে মিট করার জন্য ইন্স্যুরেন্স কোম্পানি আসছে। এবং ইন্স্যুরেন্স কোম্পানি তার ফাংশনের মধ্যে দিয়ে সোশ্যাল অন্যান্য সিস্টেমের সঙ্গে একটা রিলেশনশিপ তৈরি করে, আর সেটা তো সোশ্যাল স্ট্রাকচার। এখানে এভলিউশন দেখলে চলবে না, দেখতে হবে ফাংশন। এই ফাংশনের উপরে গুরুত্ব দিয়েছে, বললাম যারা তত্ত্বের মধ্যে আমরা ফাংশন একটা বৈশিষ্ট্য দেখি, সেই বৈশিষ্ট্যটা অনেকগুলো তত্ত্বের সিম্বলিক রিপ্রেজেন্ট করছে, সেই জন্য ফাংশনালিজম একটা মডেল। ফাংশনালিজম একটা মডেল। আমরা আলোচনা শুরু করেছি এভলিউশনারি মডেল দিয়ে। এভলিউশনারি মডেলটা বলছে সাকসেসিভ স্টেজ, সমাজ একটা কতগুলো সাকসেসিভ স্টেজের মধ্যে দিয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে সাকসেসিভ স্টেজের কথা বললাম, কেউ কেউ বলছেন এভলিউশনটা হয় ইউনিলিনিয়ার মোডে বা অ্যাপ্রোচে। ইউনিলিনিয়ার মানে কি? একরৈখিক। সারা পৃথিবী যদি একটা একক সত্তা হয়, তাহলে ইউরোপ যেভাবে উন্নয়ন হয়েছে, যেমন কমিউনাল মোড অফ প্রোডাকশন, স্লেভারি, ফিউডালিজম, ক্যাপিটালিজম, এবং তারপর সোশ্যালিজম বা কমিউনিজম যাবে বলে মার্কস বলেছেন, অথবা অন্যরা যেটা বলেছেন থিওলজিক্যাল, ম্যাটাফিজিক্যাল, সায়েন্টিফিক, এই যে বক্তব্যগুলো দিয়েছেন সাকসেসিভ স্টেজ অতিক্রম করে আছে। ইউরোপ থিওলজিক্যাল ছিল, ম্যাটাফিজিক্যাল আসছে, তারপর সায়েন্টিফিকে আসছে। এই যে সাকসেসিভ স্টেজ আছে, ইউরোপ যেভাবে এক্সপেরিয়েন্স করেছে সোশ্যাল চেঞ্জকে, প্রাচ্যের সমাজগুলো চায়না হোক, জাপান হোক, কিংবা আমাদের ভারতবর্ষই হোক, তাদেরকেও এটা এক্সপিরিয়েন্স করতে হবে। তার মানে ইউরোপে যদি এনশিয়েন্ট কমিউনাল মোড অফ প্রোডাকশন থাকে, এখানে স্লেভারি আসবে, ফিউডালিজম আসবে, ক্যাপিটালিজম আসবে, তারপর সোশ্যালিজম, কমিউনিজম ইত্যাদি ইত্যাদি, অথবা থিওলজিক্যাল, ম্যাটাফিজিক্যাল এবং সায়েন্টিফিক। এই যে ইউনিলিনিয়ার অ্যাপ্রোচ, তার মানে একরকে হোল গ্লোবকে একটা ইউনিট ধরে ডেভেলপমেন্ট, সাকসেসিভ সোশ্যাল চেঞ্জের ব্যাখ্যা দেওয়া। তার মানে ইউরোপ যেভাবে পরিবর্তন হচ্ছে, আমাদেরকেও সেভাবে পরিবর্তিত হতে হবে। তার মানে আমাদেরকেও স্লেভারি, ফিউডালিজম, ক্যাপিটালিজম ইত্যাদি স্তরগুলো অতিক্রম করতে হবে। আমাদেরকেও থিওলজিক্যাল, ম্যাটাফিজিক্যাল, সায়েন্টিফিক এই স্তরগুলো অতিক্রম করে আধুনিক সমাজে রূপান্তরিত হতে হবে, মানে সায়েন্টিফিক স্তরে আসতে হবে। কিন্তু ব্যাপারটা আসলে তো তা নয়। আমরা দেখলাম যে ভারতবর্ষে কখনোই সামন্তবাদ ছিল না ইউরোপের মতো। যে সামন্তবাদ ছিল সেটাও ভারতীয় সামন্তবাদ যদি কেউ বলে থাকেন, যেমন ডক্টর নাজমুল করিম বলেছেন, কিন্তু সেটা ভারতীয় সামন্তবাদ, ইউরোপের মতো নয়। সুতরাং পার্থক্য আছে। আবার কার্ল মার্কস বলেছেন না, সামন্তবাদও নয়, সেটা ছিল এশিয়াটিক মোড অফ প্রোডাকশন। সুতরাং ভারতের যে সমাজ ছিল সেটা ইউরোপের সঙ্গে থেকে ভিন্ন। সুতরাং ভারতের যদি উন্নতি হতে হয়, উন্নয়ন ঘটাতে হয়, সামাজিক পরিবর্তন ঘটাতে হয়, তার নিজস্ব একটা চরিত্র এবং বৈশিষ্ট্য থাকবে। ইউরোপের যে সাকসেসিভ স্টেজগুলো অতিক্রম করে পুঁজিবাদ আসছে, সেভাবে আসতে হবে নট নেসেসারি, এটা প্রয়োজন নেই। ভারত তার নিজের, ভারতবর্ষ কিংবা অন্যান্য প্রাচ্যের সমাজগুলো তাদের নিজস্ব পথ তারা নিজেরা অনুসরণ করবে। কার্ল উইটফোগেল বলেছেন ভারতবর্ষের সমাজগুলো উঠেছিল হাইড্রোলিক সোসাইটি, কিন্তু আমরা তো পাশ্চাত্যে সেরকম সোসাইটি দেখি না। তখন আসলো ইউনিলিনিয়ার অ্যাপ্রোচকে বিরোধিতা করে আসলো মাল্টিলিনিয়ার অ্যাপ্রোচ, বহুরৈখিক মতবাদ। পৃথিবীর বহু সমাজ আছে,
সেই সমাজগুলো তার নিজস্ব বৈশিষ্ট্য, তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং তাদের সামাজিক কাঠামো, প্রতিষ্ঠান এবং দলগুলোর পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে নির্ণয় করবে তাদের বিবর্তনের ধারাটা কী হবে। তাদেরকে এমন কোনো প্রয়োজন নেই যে ইউরোপে যেভাবে সামাজিক পরিবর্তনটা হচ্ছে সেভাবে পরিবর্তনটা হতে হবে। এটাকে বলা হয় বহুরৈখিক। এবং অনেকে বলে থাকেন পৃথিবীতে 6-7টা সিভিলাইজেশন ছিল, সবগুলো নিজস্ব বৈশিষ্ট্যে গঠিত হয়েছে এবং তাদের সামাজিক অর্থনৈতিক বিবর্তনগুলো নিজস্ব ধারায় হয়েছে এবং হবে। এটা হচ্ছে বহুরৈখিক। এটাও বিবর্তন ব্যাখ্যা করে, কিন্তু হোল গ্লোবকে একটা ইউনিট ধরে ব্যাখ্যা করবার চেষ্টা করে নাই, বরং গ্লোবে বহু সামাজিক সাংস্কৃতিক অঞ্চল আছে, সেন্টার আছে, তাদের নিজস্ব ডেভেলপমেন্ট তাদের নিজস্ব প্রক্রিয়ায় বৈশিষ্ট্য সম্পন্ন হবে, পরিবর্তিত হবে। এই ধারণাটা হচ্ছে মাল্টিলিনিয়ার অ্যাপ্রোচ। আর একটা আছে সাইক্লিক্যাল। আমি ইবনে খালদুনের কথা বলেছি, তিনি সভ্যতার উত্থান দেখেছেন, তার বিকাশ দেখেছেন এবং পতন দেখেছেন। সেই জন্য তিনি বলছেন যে প্রতিটি সমাজ এবং সভ্যতার একটা সাইক্লিক্যাল, এটা এক ধরনের বিবর্তন, কিন্তু সাইকেল, উত্থান, বিকাশ এবং পতন, এটা অবধারিত। এইভাবে সমাজগুলো পরিবর্তিত হচ্ছে। এখানেও বিবর্তনের একটা ধারণা আছে, সেই জন্য এটাও বিবর্তনবাদী মডেলের মধ্যে আমরা আলোচনা করে থাকি। এছাড়া আরও আছে কনফ্লিক্ট মডেল আছে। কনফ্লিক্ট মডেলের যারা, তারা বলছেন, যেমন হেগেল সোশ্যাল সায়েন্টিস্ট বা সোশিওলজিস্ট ছিলেন না, তিনি ফিলোসফার ছিলেন। তিনি বলছিলেন, তিনি যেহেতু ভাববাদী ছিলেন, তিনি বলতেন আইডিয়া ক্রিয়েটস ম্যাটার অ্যাজ বিকজ উই থিঙ্ক দেয়ার ফর ম্যাটার এক্সিস্টস। যদি এটি এক্সিস্টেন্সিয়ালিজমের মতো না, যা পল সার্ত্রে বলেছিলেন আই থিঙ্ক দেয়ার ফর আই এক্সিস্ট, অনেকটা কাছাকাছি হলো, দুটো ভাবধারা কিন্তু একরকম নয়। ভাববাদীরা বলেন আমরা চিন্তা করি বলে বস্তু জগতের অবস্থান বা স্থিতি আছে, অস্তিত্ব আছে। আমাদের চিন্তার পরিবর্তন হলে বস্তু জগতেরও পরিবর্তন হয়। কিন্তু চিন্তার পরিবর্তনটা কীভাবে হয়? চিন্তার পরিবর্তনটা হচ্ছে আজকে যে আমি চিন্তাটা করছি, এটা থিসিস, এরপরে একটা অ্যান্টিথিসিস, এর বিপরীতে একটা চিন্তা আসে, এই দুটো চিন্তার সংঘর্ষ হয়, দ্বন্দ্ব হয়, নতুন একটা চিন্তা আসে, এবং সেই চিন্তা যখন আসে তখন সোসাইটিটা চেঞ্জ হয়ে যায়। এইভাবে সমাজ পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে একটা ব্যাখ্যা, থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথেসিস। এটা ফিলোসফিক্যাল ইন্টারপ্রিটেশন। এটার একটা ব্যাখ্যা আমরা দেখি প্রটেস্ট্যান্ট ইথিক্স অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম যদি বলি, ম্যাক্স ওয়েবারের ব্যাখ্যা। প্রথম হচ্ছে ক্রিশ্চিয়ানিটি ছিল, ক্যাথলিকিজম ছিল, এটা যদি থিসিস হয়। অ্যান্টিথিসিস হচ্ছে প্রটেস্ট্যান্টিজম, যারা প্রটেস্ট করলো ক্যাথলিক মতবাদের। এই দুটোর কনফ্লিক্টের মধ্যে দিয়ে আমাদের প্রটেস্ট্যান্টিজম আসলো, সিনথেসিস। অর্থাৎ যেখানে প্রটেস্ট্যান্টিজম আসছে সেখানে দেখা গেল ক্যাপিটালিজম আসছে সবার আগে। চিন্তার ক্ষেত্রে যেমন প্রটেস্ট্যান্টরা মনে করতে টাইম ইজ মানি, সময়, অর্থ, টাকা। আপনি যে সময়টা নষ্ট করছেন সেই সময়টা আপনি কিছু অর্থ উপার্জন করতে পারতেন, আপনি নিজেকে স্বাবলম্বী করতে পারতেন। এই চিন্তার বিকাশটা আছে। তারপর বলা হলো কি, যে আপনি যদি ঈশ্বর সেবা করতে চান, ইউ হ্যাভ টু বিকাম এ রিচ ম্যান। যারা ধনী লোক তারাই সেবা করতে পারে, দরিদ্র লোক কখনো সেবা করতে পারে না। সুতরাং ইউ হ্যাভ টু বিকাম এ রিচ ম্যান। কীভাবে রিচ ম্যান হবেন? পুঁজিকে অ্যাকুমুলেট করতে হবে। আপনি সুতরাং সময় কালক্ষেপণ করবেন না। এগুলো হচ্ছে ইথিক্স। আর কি? সংযমবাদ, অ্যাসেটিজম। সংযমী হতে হবে আপনাকে। কেন সংযমী হবেন? আমি যা আর্ন করি সেগুলো যদি আমি ভোগ করে ফেলি, আমি যদি সেগুলো খরচ করে ফেলি, তাহলে আমার ক্যাপিটাল অ্যাকুমুলেশন হবে না, আমি সেটা ইনভেস্ট করতে পারবো না, এমপ্লয়মেন্টের অপরচুনিটি তৈরি করতে পারবো না, আমার প্রফিট তৈরি করতে পারবো না। আর প্রফিট তৈরি করতে না পারলে আমি সমাজ সেবা তো করতে পারবো না, আমি ঈশ্বর সেবাও করতে পারবো না। এই যে ইথিক্সগুলো, এগুলো হচ্ছে কি থিসিসের অ্যান্টিথিসিস। ফলে ক্যাপিটালিজম, সোশ্যাল সিস্টেমটা চেঞ্জ হয়ে ক্যাপিটালিজম আসলো। আমরা এইভাবে আরও ব্যাখ্যা দিতে পারি। ঠিক এই তত্ত্বটাকে কার্ল মার্কস আবার অন্যভাবে বললেন যে না, যেহেতু কার্ল মার্কস ছিলেন বস্তুবাদী, সোশ্যাল ক্রিয়েটস ম্যাটার, দিস ইজ দ্য সোশ্যাল এক্সিস্টেন্স
হ্যাঁ, হুইচ ডিটারমিনস দ্য সোশ্যাল কনসাসনেস। আমার চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা সবগুলো আমার সমাজ কাঠামো দ্বারা নিয়ন্ত্রিত। ম্যাটার কেটস আইডিয়া। আমি সবসময় বলেছি অনেকবার যে রবীন্দ্রনাথ যদি এখন জন্ম নিতেন তাহলে তিনি সম্ভবত গোরা লিখতে পারতেন না, কারণ গোরা লিখবার যে সমাজ কাঠামো, সে কাঠামোটা এখন নাই। তিনি লিখতে পারতেন না। তিনি হয়তো অন্য কিছু আরও মহৎ কিছু লিখতে পারতেন, কিন্তু গোরা লিখতে পারতেন না, ঘরে বাইরে লিখতে পারতেন না। সুতরাং সমাজ কাঠামো বদলে গেলে আমার চিন্তার কাঠামোটাও বদলে যায়। ফলে আমি যা লিখব, আমি যা বলবো, আমি যা প্রয়োগ করব চিন্তার মধ্য দিয়ে, সেটা সমাজ কাঠামো দ্বারা নির্ধারিত হবে। তো এই সমাজ কাঠামো কীভাবে পরিবর্তন হয়? একটা সোশ্যাল সিস্টেম থাকে, যেমন ফিউডালিজম ছিল। হবস লক এসে বলল রাজা ঈশ্বরের প্রেরিত প্রতিনিধি না, সুপার স্ট্রাকচারাল লেভেলে চিন্তার জগতে একটা বিপ্লব ঘটানোর চেষ্টা করলেন। জেমস ওয়াট স্টিম ইঞ্জিন আবিষ্কার করলেন, নতুন নতুন কলকারখানা তৈরি হতে শুরু করলো, উৎপাদক শক্তি তৈরি হতে শুরু করলো, মার্চেন্ট ক্লাস সেগুলো কিনলো। হ্যাঁ, তার ফলে হলো কি, পুরনো যে সোশ্যাল সিস্টেম ছিল থিসিস, তার অ্যান্টিথিস হচ্ছে ক্যাপিটালিস্টিক চিন্তা ভাবনা, ক্যাপিটালিস্টিক মোড অফ প্রোডাকশন ইজ ফুরন। এই দুটার সংঘর্ষের মধ্যে নতুন মোড অফ প্রোডাকশন ক্যাপিটালিজম আসে। এবং ক্যাপিটালিজম যখন আসে, বেসিক স্ট্রাকচার, অর্থনৈতিক ব্যবস্থা যখন পরিবর্তন হয়ে যায়, উৎপাদিকা শক্তি এবং উৎপাদন সম্পর্ক যেটাকে বেসিক স্ট্রাকচার, সেটা যখন পরিবর্তন হয়ে যায়, তাকে কেন্দ্র করে আবর্তিত আইন কানুন, রীতিনীতি, ধর্ম, দর্শন, বিশ্বাস সব বদলে যায়, অর্থাৎ সমাজ কাঠামো বদলে যায়। তাহলে সমাজ কাঠামো কীভাবে বদলালো? থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথেসিস, সমাজ কাঠামো বদলের মধ্যে দিয়ে চিন্তার জগৎটাও বদলে গেলো। এইভাবে সমাজ পরিবর্তন হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে কনফ্লিক্ট। হেগেলের তত্ত্বের মধ্যে কনফ্লিক্ট আছে, ডারেনডর্ফের তত্ত্বের মধ্যে কনফ্লিক্ট আছে, আরও অনেকেই আছেন, মার্ক্সের তত্ত্বের মধ্যে কনফ্লিক্ট আছে। সুতরাং এই সব তত্ত্বের মধ্যে আমরা লক্ষ্য করি কনফ্লিক্ট একটা সিম্বলিক রিপ্রেজেন্ট করছে, এই তত্ত্বগুলোকে সিম্বলাইজ করছে এই কনফ্লিক্ট শব্দটা। সেই জন্য কনফ্লিক্ট হ্যাজ বিকাম এ মডেল। আমরা কার্ল মার্ক্সের তত্ত্বের ভিতরে এভলিউশনের মডেল বললাম, ওইখানে ওই তত্ত্বের ভিতরে আমরা এভলিউশন দেখেছি, আবার কনফ্লিক্টও দেখছি। সেই জন্য সোশিওলজিস্টরা আমরা দুটো মডেলেই তাকে অন্তর্ভুক্ত করেছি। সুতরাং এটাই হচ্ছে সোশিওলজিক্যাল মডেল। আরও মডেল আছে, সেই মডেলগুলোই আমি আলোচনা করছি না। আমাদের মডেলটা বোঝার দরকার ছিল। সেই মডেলের মধ্যে মডেলটা আর কিছুই না, সোশিওলজিক্যাল মডেল হচ্ছে যে সমাজ, অর্থনীতি, সংস্কৃতি, সমাজ কাঠামোর পরিবর্তন সম্পর্কে যেই সব তত্ত্ব আছে, সেই সব তত্ত্বগুলোর মধ্যে কিছু কিছু তত্ত্বের মধ্যে একটা নৈকট্য দেখি, প্রতীকী উপস্থাপনা দেখি। সেই প্রতীকী উপস্থাপনাটাকে আমরা মডেল হিসেবে চিহ্নিত করি, যেমন বিবর্তন, যেমন ক্রিয়াবাদ, যেমন কনফ্লিক্ট বা দ্বন্দ্ববাদ, আরও আছে, সেগুলো আমরা আলোচনা করছি না। এখন প্রশ্ন হচ্ছে কি, এই মডেলের চেয়ে কিন্তু অনেক সময় একটা থিওরি কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়ে যেতে পারে। আমরা বললাম কিছুক্ষণ আগে কার্ল মার্ক্সের মডেল, কার্ল মার্ক্সের বিবর্তনবাদী মডেল। কার্ল মার্ক্সের তত্ত্বটা একটা বিবর্তনবাদী মডেলের অংশ, কিন্তু কার্ল মার্ক্সের তত্ত্বটাই বিবর্তনবাদকে অতিক্রম করে একটা অনেক স্ট্রং একটা ধারণায় উপনীত হয়েছে, অনেক স্ট্রং ধারণায় উপনীত হয়েছে। কেন স্ট্রং ধারণায় উপনীত হয়েছে? কারণ আমরা যখন ম্যাটেরিয়ালিস্ট ইন্টারপ্রিটেশন অফ হিস্ট্রি বলি, তখন অর্থাৎ সমাজ যে পরিবর্তন হয়, অর্থনীতি পরিবর্তন হয়, সেটার ঐতিহাসিক বস্তুবাদ দিয়ে আমরা সেটা ব্যাখ্যা করবার চেষ্টা করি। ঐতিহাসিক বস্তুবাদ আমরা অগাস্ট কোতের তত্ত্বের মধ্যে পাই না, আমরা অন্য যে হারবার্ট স্পেন্সারের তত্ত্বের মধ্যে পাই না, কিন্তু মার্ক্সের তত্ত্বের মধ্যে আছে। তিনি বিবর্তনবাদী, কিন্তু সঙ্গে সঙ্গে লক্ষ্য করবার মতো এই যে হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজমের কথা বললাম, সেটা অনেক বেশি শক্তিশালী একটা উইপন। কখন উইপনটা হয়? যখন আমরা সামাজিক কাঠামোর পরিবর্তনের ইতিহাসটাকে ব্যাখ্যা করি তখন। যেমন ইবনে খালদুনের ফিলোসফি অফ হিস্ট্রি, ইতিহাসের দর্শন, অনেক শক্তিশালী। এখানে বিবর্তনবাদের চেয়ে বরং ইবনে খালদুনের ফিলোসফি অফ হিস্ট্রি অনেক বেশি শক্তিশালী। সেই জন্য দেখা যায়, শুধু তাই নয়, কার্ল মার্ক্সের থিওরি অফ ক্লাস স্ট্রাগল, সমাজ পরিবর্তন হচ্ছে শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে,
এই তত্ত্বটা অনেক বেশি শক্তিশালী বিবর্তনবাদী অন্যান্য তত্ত্বের চেয়েও বা মডেলের থেকে অনেক বেশি শক্তিশালী। সুতরাং দেখা যায় অনেক সময় মডেলের চেয়েও সেই মডেলের অংশ যে তত্ত্বগুলো, সেই তত্ত্বগুলো কোনো একটা তত্ত্ব অনেক বেশি শক্তিশালী হয়ে যেতে পারে। এই জন্য তখন ওই তত্ত্বটাকে অনেক সময় আলাদাভাবে মডেল হিসেবে চিহ্নিত করা হয়। যেমন সোভিয়েত ইউনিয়ন যখন ছিল তখন এই মার্ক্সের দৃষ্টিকোণটাকে বলা হতো মার্ক্সিয়ান মডেল। কেন মডেল? এই জন্য মডেল, এখানে মডেলের অর্থ হচ্ছে প্যারাডাইম, অনেকটা প্যারাডাইমের মতো। প্যারাডাইমটা কি? একটা ডিজাইন, হাউ টু কমপ্লিট এ ওয়ার্ক। আমাদের একটা ডিজাইন, একটা বিল্ডিংয়ের ডিজাইন থাকে। আমি যখন রিসার্চ করবো তার ডিজাইন থাকে। আমরা যখন একটা কাপড় চোপড়, দর্জি যখন কাপড় তৈরি করেন তার একটা ডিজাইন থাকে। প্যারাডাইম ইজ সিনোনিমাস টু মডেল, আসলে মডেলই, কিন্তু একটা এটাকে অন্যভাবে আমরা বলতে পারি। যেমন আমরা অনেক সময় বলি প্যারাডাইম শিফট, অর্থাৎ আগে যে ডিজাইনে আমি কাজটা করব বা কাজটা হতো সেখান থেকে আমি শিফট করলাম। আসলে প্যারাডাইম এবং মডেলে খুব একটা পার্থক্য নেই। মার্ক্সিয়ান ডিজাইনটা অনেক বেশি শক্তিশালী, সেই জন্য মার্ক্সিয়ান মডেল এটা আরও বেশি একটা মার্ক্স এটাই একটা শক্তিশালী ধারণা, যে ধারণাটা বিবর্তনের চেয়ে অনেক বেশি শক্তিশালী। সেই জন্য এটাকে অনেক সময় মার্ক্সিয়ান প্যারাডাইম অথবা মডেলও বলা হয়। আসলে হচ্ছে এটা মার্ক্সিয়ান থিওরি। তো মোটামুটি এই হচ্ছে, খুব সংক্ষেপে আলোচনা করবার চেষ্টা করলাম সোশিওলজিক্যাল মডেল। আমরা প্রথমে মডেল জানবার চেষ্টা করেছি, তারপরে মডেল শব্দটা আর্কিটেক্টরা ব্যবহার করেন, ইঞ্জিনিয়ার্সরা ব্যবহার করেন, সোশ্যাল সায়েন্টিস্টরা ব্যবহার করেন, সমার্থক শব্দও ব্যবহার করেন অনেক সময় প্যারাডাইম। অনেক সময় একটা থিওরিও মডেল হয়ে যেতে পারে, যেটা কিছুক্ষণ আগে আলোচনা করলাম, মার্ক্সের তত্ত্বটা একটা মার্ক্সের মডেল। সুতরাং মডেল ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন সোশিওলজি, কারণ আমরা মডেল সম্পর্কে যদি ধারণা না থাকে, যখন অ্যাডভান্স স্টাডিজে যাব তখন যে তত্ত্বগুলো আসবে সেই তত্ত্বগুলোকে আমরা কোন মডেলের আলোকে বিবেচনা করতে পারি। সেখানে কি এভলিউশনের আমরা ধারণাটা বেশি পাই, কনফ্লিক্টের ধারণাটা পাই, নাকি আমরা ফাংশনালিজম বা ফাংশনের ধারণাটা পাই, সেই আলোকে দেখার চেষ্টা করার জন্যই মডেলের একটা ইম্পর্টেন্স সোশ্যাল সায়েন্সে আছে। সবাইকে ধন্যবাদ।